শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণীর বাংলাদেশ। দেশ অথবা প্রবাসে, কাছে অথবা দূরে, ঘরে বাইরে, বিশ্বজুড়ে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আর টিভির আয়োজনে, স্বাগত সকলকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, যুগে যুগে মানুষ একে অন্যের প্রেরণার উৎস হয়ে কাজ করে থাকে। একের অনুকরণ অনুসরণে দেখানো পথটাকে নিজের মতো করে তৈরি করে নেয়। এভাবেই যুগে যুগে নিজেদের এবং অন্যদের সমৃদ্ধ করে চলছে আমাদের বিনোদন, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্যের সৃষ্টিশীল সৃজনশীল মানুষেরা। এরই ধারাবাহিকতায় নিজেকে তৈরি করা, এগিয়ে যাওয়া সময়ের এক অনন্য যাত্রী আজ আমাদের তারকালাপে অতিথি হয়ে এসেছেন। তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন তার কর্মে এবং জ্ঞানে। হ্যাঁ দর্শক, আজ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আমাদের সঙ্গে রয়েছেন বাংলার সাহিত্য বোধোদয় ও জীবন চর্চার সঙ্গে সম্পৃক্ত সাহিত্য নাট্য চর্চার মানুষ প্রিয়জন লিপি মনোয়ার আপা। শুভ সকাল আপা, স্বাগত আপনাকে আজকের মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, তোমরা ভালো? কত বছর পর আপনার সাথে আমার দেখা হয়েছে আপা? 5-6 বছর তো হবে। হ্যাঁ, তা তো হবে। তোমার বিয়ের লাস্ট সময় নিয়ে গিয়েছিলাম ওটাই। বাসায়। ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে আমাদের অতিথি হিসেবে পেয়ে। মানে কত কথা যে জমে আছে। কেমন কাটছে সময় আপনার আপা? সময় ভালো কাটছে এবং তোমাকে পেয়েও খুব ভালো লাগছে, কারণ তোমাকে আমি যখন আমাদের বিজ্ঞাপন করেছিল, তুমি একটা অনেক ছোট, তখন হাফ প্যান্ট পরা অবস্থায় তুমি ফ্রক পরা ছিলাম। অনেক ছোট সময় থেকে তোমাকে দেখে আসছি, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছো। অনেক গল্প জমে আছে আপা, বলবো। খুব ছোট করে একটু দর্শককে আমন্ত্রণ জানিয়ে নেই। দর্শক দেখে নিয়েছেন তো কে আছেন আজ আমাদের সঙ্গে অতিথির আসনে। সুতরাং প্রগতিশীল চিন্তার, মুক্তমনা লেখনী চর্চার মানুষ, জনপ্রিয় নাট্যকার ও লেখিকা লিপি মনোয়ারের সঙ্গে আলাপে যোগ দিতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। চলে যাচ্ছি অতিথির কাছে। শুরুতে একটু অভিনন্দন জানিয়ে নিতে চাই। আপনার মুখ থেকে শুনতে চাই পদক পেয়েছেন সম্প্রতি একটা আপনি, তো কেমন লাগছে ভাবতে? আসলে লেখিকা সংঘ সাহিত্য পদক। আসলে প্রতিটা পদক বা পুরস্কারটা স্বীকৃতি, সেটা কাজের জন্য। আর অবশ্যই সেটা আনন্দের, গৌরবের। সেই সাথে যে কোনো একটা স্বীকৃতি বা পুরস্কার যাই পাওয়া হয় না কেন, একটা দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়। সেটা আমার তো আবার দুইটা সেক্টর, নাটক এবং সাহিত্য, দুটা মিলিয়েই দুটার প্রতি আমার হয়তো দায়বদ্ধতা আরও বেড়ে যায়, যে কারণে দিয়ে আমি যেন আরও বেশি কাজ করতে পারি। আসলে যে কাজ করতে চাই, যা করার ইচ্ছা, সব তো করা হয়নি, কিছুই করা হয়নি, সব না, কিছুই করা হয়নি। এত কাজ করেছেন তারপরে বলছেন কিছু করা হয়নি। আসলে শিল্পীর মনে হয় আমরা মানে চাইতেই থাকি, চাহিদার কোনো কমতি নেই। না, সেটা হতে পারে, কিন্তু আসলে আমার মনে হয় যা কিছু মাথায় আছে, যা কিছু চিন্তায় আছে, তা আমার এখনো আসেনি লেখনীতে। তার মানে সামনে নিশ্চয়ই আরো সুন্দর সুন্দর ভাবনার, ভালো ভালো কিছু কাজ, সেটার জন্য আমরা অপেক্ষা করতেই পারি না, আসছে তার মানে। জানি না পাবো কতটা পারবো, কিন্তু চেষ্টা আছে, আমার ইচ্ছা আছে। আপাতত মাঝে অনেকদিন দেশে ছিলেন না? হ্যাঁ, মানে এখনো তো বোধহয় যাওয়া আসার মধ্যেই আছেন, তাই না? তো আসলে কতটুকু সময় দেশে কাটানো হচ্ছে আমাদের সাহিত্যে? সাহিত্য চর্চা অবশ্য বাইরে বসেও করা যায় বলে বিশ্বাস করি, সেটার জন্য দেশে থাকার প্রয়োজন মনে হয় না। না, অ্যাকচুয়ালি আমি তো আমেরিকায়, নিউ ইয়র্কে থাকি। তো ওখানে আমি আসলে সাহিত্য চর্চার থেকে দূরে নেই, কারণ ওখানকার যে বাঙালি পত্রিকা যেগুলো আছে, ঠিকানা, উত্তরামে, প্রথম আলো, প্রতিটাতে আমি নিয়মিত লিখছি। আমার লেখা ওখানে প্রকাশিত হচ্ছে। আর সাথে সাথে আমেরিকা থাকাকালীনে আমি ওখানে আবার নাটক লিখেছি, নাটক শুটিং করেছি, যেটা অলরেডি বাংলাদেশে এটা অন এয়ার হয়ে গিয়েছে। এবং আমার আরও কিছু ইয়ে আছে, স্ক্রিপ্ট করা আছে, এবার গিয়ে আবার ওখানে শ্যুট করবো আছে। তার মানে যত দূরেই থাকা হোক না কেন দেশ থেকে, নাটক সাহিত্য সমান তালে কাজ এগিয়েই চলছে। হ্যাঁ, ওখান থেকে তো আমি দূরে যেতে পারবো না, ওটা তো আমার সত্তা, আমার পরিচয়। একদম। কেমন আছে আসলে প্রবাসী বাঙালিরা, বাংলাদেশিরা কেমন আছেন ওখানে? বাঙালিরা আছে, ভালো আছে, ভালো মন্দ মিলিয়ে আছে। আসলে ওভাবে বলবো না যে খুব ভালো আছে, আবার যে ভালো নেই সেটাও বলা যাবে না। আসলে ওইটা ডিপেন্ড করছে অনেক কিছুর পর। হ্যাঁ, মানে স্ট্যাটাস বা ওই যে ইমিগ্রেন্ট বা বৈধ অবৈধ, এগুলো সব মিলিয়ে। আর এখন তো আমেরিকার অবস্থা, মানে সবাই জানে এটা, ওখানকার সরকার অনেক কিছু নীতিমালা গ্রহণ করছে, যদিও ওইভাবে বাস্তবায়ন করতে পারছে না, ইচ্ছা আছে। ওই সমস্ত জায়গায় বাঙালিরা একটু আতঙ্কে আছে, যারা ওইভাবে লিগ্যালিটি পায়নি। এটাই আছে সব মিলিয়ে। তবে বাঙালিরা ওখানে একটা কি, আমি যেখানে থাকি নিউ ইয়র্কে, ওখানে বাঙালিরা কিন্তু বিশাল একটা কমিউনিটি। ওখানে কিন্তু বইমেলা হচ্ছে, তারপরে বিভিন্ন উৎসবগুলো হচ্ছে, কবি সাহিত্যিকদের স্মরণ সভা হচ্ছে। ওখানে বাঙালির ওখানে মনে হয় না যে আমি ঢাকা থেকে দূরে আছি। ওটা কিন্তু সবসময় হচ্ছে। যেমন জ্যাকসন হাইটে
ওখানে গেলে তো রেগুলার সবাই পাওয়া আড্ডা যায় হয় বাংলাদেশে। ওখানে। হ্যাঁ, অনেক কবি তো সাহিত্যিক এবং আমাদের মিডিয়ার তো অনেকেই আছে, অনেকেই অনেকেই আছে আমাদের। কথা বলবো আপনার সাথে এই নিয়ে, আপার অনেক কিছুই জানার আছে এবং আপনার লেখালেখির জীবনের শুরুটাও আপনার মুখ থেকে শুনবো। কিন্তু আমাদের অনুষ্ঠানের একটা নিয়ম আছে, আপনি জানেন, যিনি আমাদের অতিথি হয়ে আসেন তার জন্য আমরা খুব ছোট্ট করে তথ্যচিত্র তৈরি করে থাকি। তো আজও তার ব্যতিক্রম হয়নি, আপনাকে নিয়ে খুব ছোট্ট একটা তথ্যচিত্র তৈরি করেছি, সেটা একটু দেখে নিব। ঠিক আছে। লেখার মাধ্যমে নিজেকে প্রমাণ করবার মতো প্রকাশিত এবং প্রশংসিত কথাসাহিত্যিক, নাট্যকার লিপি মনোয়ার, যার পুরো নাম নাজমুল ফেরদৌস লিপি। 1 অক্টোবর গোপালগঞ্জে জন্মগ্রহণ করা এই নাট্যকারের বাবা মাহবুবুর রহমান খান, মা আমেনা বেগম সারা। পরিবারের 4 ভাই ও 5 বোনের মধ্যে সবার ছোট লিপি মনোয়ার একাডেমিক শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন এবং তারও পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি সম্পন্ন করেন তিনি। নাট্যকার ও লেখিকা লিপি মনোয়ারের লেখালেখির শুরুটা খুব ছোটবেলায় 8ম শ্রেণীতে পড়া অবস্থায়। তারপর থেকে নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন তিনি। গল্প, প্রবন্ধ, কাব্যগ্রন্থ রচনার পাশাপাশি নাট্য রচনা করে যাচ্ছেন তিনি। তার রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে জয়িতার জন্য, ইলিশ, ইন্টারভিউ, অস্কার, প্রতিবাদ, সমুদ্রমঙ্গল ইত্যাদি। তার রচিত গল্প, প্রবন্ধ এবং কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নিসর্গ নীলিমায়, মাধবীলতা, আমি যুদ্ধ দেখেছি, স্বপ্নবিলাসী মন, তুমি রবে নীরবে, সপ্তক, মেঘাদ্রিতা ইত্যাদি। এরই মধ্যে কাজের স্বীকৃতি স্বরূপ তিনি অর্জন করেছেন বাবিসাস পুরস্কার, বিসিএস অ্যাওয়ার্ড, জাতীয় সাহিত্য পরিষদ পদক, ডাক্তার আশরাফ সিদ্দিকী স্বর্ণ পদক, বিনোদনধারা পুরস্কার, আলপনা সাহিত্য পদক, বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক সহ বিভিন্ন সম্মাননা। ব্যক্তি জীবনে তার স্বামী মনোয়ার হোসেন পাঠান শোবিজের জনপ্রিয় ব্যক্তিত্ব। 1 কন্যা ও পুত্র সন্তানকে নিয়ে তাদের পরিবার। আমাদের আজকের অতিথি মুক্ত সাহিত্য নাট্য চর্চায় এগিয়ে যাওয়া মানুষ লিপি মনোয়ার। খুব ছোট্ট করে তুলে ধরার প্রচেষ্টা। এত ছবি কোথায় পেলো আমি অবাক হয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতে গেলেই আসলে আপা একটি প্রসঙ্গ চলেই আসে। আপনি একটি গবেষণার কাজ করছেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে, যে সোশ্যাল মিডিয়া আমাদের সোশ্যালি বাংলাদেশে কতটা ইম্প্যাক্ট ফেলছে আমি যতটুকু জানি, তো এই সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনতে চাই আপা। এটা খুবই আনকমন একটা টপিক, আমি বলবো। আসলে হ্যাঁ, আমার এই কাজটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া বাংলাদেশের সোসাইটিতে কি কি চেঞ্জ আসছে ওইটা নিয়ে। অ্যাকচুয়ালি এটা তো এখন স্বীকার করতেই হবে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে একটা বিশাল একটা পরিবর্তন এসছে এই সোশ্যাল মিডিয়ার জন্য। এর ভিতরে মানে ফেসবুক, টুইটার সব কিছুই আছে এর ভিতরে। যেমন আমাদের দেশে গণজাগরণ মঞ্চটা হলো, একবার ফেসবুকে গেল, সাথে সাথে বিশাল একটা জাগরণ সৃষ্টি হলো। আবার সেরকম আমি বেশ 2 বছর আগে হয়তো দেখলাম কোন একটা বাচ্চাকে পিটিয়ে মানে মেরে ফেলা হয়েছে, কিন্তু এটা কিন্তু আমরা জানতাম না যদি ওইভাবে আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এটা না আসতো। তো এইভাবে যে আমাদের সমাজে এবং ব্যক্তি জীবনে আমাদের সবার সাথে যোগাযোগ কিন্তু বেড়ে গেছে অনেক। কারণ পুরনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে খুঁজে পাওয়া এটাও কিন্তু এরই একটা মাধ্যম। তা এটা যে আমাদের শুধুমাত্র সমাজ পরিবর্তন, ব্যক্তি জীবনের মানুষের কাছাকাছি আসা, সবকিছু ইম্প্যাক্ট কিন্তু এটাতে পড়েছে। তো ওইটাই নিয়েই আমার আসলে গবেষণার বিষয়টা, মানে পজিটিভ এবং নেগেটিভ যে ইম্প্যাক্ট দুটাই আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। অসাধারণ একটি কাজ করছেন আপা। এবার ফিরে যেতে চাই দীপা আপা, আপনার সেই 8ম শ্রেণীতে শুনছিলাম যে লেখালেখির শুরুটা সেই ছোটবেলায়। এত ছোটবেলা থেকে মানে পরিবারের কারো আগ্রহে কিনা কিংবা নিজে থেকেই সেই তাগিদটা অনুভব করেছিলেন কিনা একটু যদি বলতেন। আসলে পরিবার বলতে গেলে তাহলে আরো আসলে পিছনে যেতে হয়। পিছনে মানে আমার বাবা উনি মানে অসম্ভব একটা জ্ঞানী ব্যক্তি ছিলেন। এখন দেখি, তখন বুঝতাম না, এত কাছে আমার বাবা এখন নেই, তখন বুঝতে পারিনি যে এত জ্ঞানী ব্যক্তির মানে মেয়ে আমি। এত পড়ালেখা জানতেন উনি, কারণ উনি ইসলামিয়া কলেজ থেকে সে ব্রিটিশ পিরিয়ডে পাস করেছেন। সেই সাথে উনি কলকাতা ইউনিভার্সিটিতে উনি ইংলিশে অনার্স পড়তেন। আমাদের বাসা ভর্তি বিশাল মানে একটা লাইব্রেরি, শুধুমাত্র মানে আমি তো বাংলা ছাত্রী। তো আমি যখন অনার্সে ভর্তি হলাম তখন দেখলাম যে এই শরৎ সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, নজরুল, জসিম সব আমার বাসায় আছে, আমার বই কিনতে হয়নি। আর আমার বাবা যেটা করতো সেটাকে, আমি তো ছোট মানে ভাই বোনদের তালিকায়, তো আমার বড় ভাই বোন এবং আম্মাকে নিয়ে, উনি সরকারি কর্মকর্তা ছিলেন, ভীষণ ব্যস্ত ছিলেন,
তার পেশায়। তারপরও ছুটির দিনে আম্মাকে সহ আমার ভাই বোনকে নিয়ে বসতেন। এই গল্প, শরৎ সাহিত্য, শুধু এটা না, সাহিত্য না, তখন প্রমথেশ বড়ুয়া কিভাবে অভিনয় করতো, দেবদাস কিভাবে হলো, কুন্দলাল সাইগল কিভাবে গান গাইতো, মানে ওনার সব দিক দিয়ে কমপ্লিটলি একটা সংস্কৃতি মনা একটা মানুষ ছিলেন, যেটা আমি একদম ছোটোবেলা দেখে দেখে বেড়ে উঠেছি। আর লেখালেখির কথা ওটা অন্যরকম, যে আমার বড় ভাইদের একটা ছিল, সংগঠন ছিল। তো ওরা লিটল ম্যাক বের করবে, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো ওরা বের করবে, তো আমাকে বললো যে তুমি একটা লেখা দাও। তা আমি ভাবলি লিটল ম্যাকে কি বলতে, তুমি একটা কবিতা লেখো। তো আমি তখন 21শে ফেব্রুয়ারির পর প্রথম কবিতা লিখলাম এবং ওটা ছাপা হলো, ছাপার অক্ষরে এটা আসলে ওটাই প্রথম আমার দেখা আমার লেখার। এবং তারপর আর থেমে থাকিনি? হ্যাঁ, থেমে থাকা হয়নি ঠিক বলবো না, ওভাবে হয়নি, মানে আবার কাজ করাও হয়নি। মানে আসলে লেখালেখি পূর্ণদমে যেটা আসছে আমার অনার্স মাস্টার্সের পর। আচ্ছা, তখন তো পড়ালেখা নিয়ে একটু থাকতাম। মাঝে মাঝে ক্লাস 10-এ থাকতে আমি এবার আমাদের স্কুলে বললো যে হয় না বাৎসরিক একটা অনুষ্ঠান, যেটা স্কুলে নাটক হবে। এর আগে আমি ক্লাস 8-9 পড়তাম, যখন স্কুলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। একসময় আমার আপা মানে স্কুল টিচার বললেন যে তুমি লেখো, তোমার লেখা নাটকে। আমি লিখবো, ছোট্ট একাঙ্কিকা লিখলাম, আমার লেখা নাটক মঞ্চস্থ হলো, ভালো। তখন ক্লাস 10-এ পড়ি। এই যে স্কুলে এই বিষয়গুলো ছিল, এখন কি একটু কমে গেছে আপা? এক সময় একটি আদর্শ স্কুলে তো আসলে সঙ্গীত চর্চা, নাটকের চর্চা, এই বিষয়গুলো কি থাকা জরুরি না মনে হয়? অবশ্যই, অবশ্যই। আমি এখন যখন দেখি যে আমি যে লিখছি, আমি নাটকে কাজ করি বা আমি সাহিত্যে কাজ করি, কিন্তু সেই বীজটা ছিল আমার স্কুলের। আমি স্কুল টিচারদের প্রতি খুব কৃতজ্ঞ। আমি তখন খুব শাই ফিল করতাম যে আমি পারবো না, আমি পারবো না, কিন্তু টিচাররা ধরো না তুমি পারবে। তো ধরো আমাকে ক্লাস 8-এ আমাকে বলে তোমাকে অভিনয় করতে, আমি অভিনয় করব। আমাকে দিয়ে করালো আপারা। যাই হোক, সিস্টাররা, তখন আমি কুমিল্লা আওয়ার লেডিতে পড়তাম। তো ওনাদের সাথে থেকে তারপর ওনারা যে আমাদের প্রেশার দিয়ে দিয়ে আমাদের যে কাজগুলো করেছেন, এখন তো ওটা আমরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। কিন্তু তখন যদি স্কুল থেকে এগুলো না হতো, হয়তো ভাবে আসতো না, আমার কাছে মনে হয় এটা। পরবর্তীতে অবশ্য লেখালেখি, আমি যখন অনার্সে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে, তখন রেডিওতে কাজ করতাম। বেতারে তখন আমি গ্রন্থনা করতাম, উপস্থাপন করতাম। পরে আমাকে বেতারে বললো যে নাটক দেন, ছোটো ছোটো একাঙ্কিকা, নাটিকা। তখন থেকে রেগুলার লিখি। তারপরে টিভি মিডিয়া। তার মানে পরিবার এবং পরবর্তীতে স্কুল দুটোই আসলে অনেক বড় অনুপ্রেরণার একটা জায়গা ছিল বলতেই হয়। এবারের বইমেলায় কি আপনার বই বের হয়েছিল? এবার আমার বই আসেনি এবছরই, কারণ আমি দেশের থেকে বাইরে ছিলাম নাটকেরই। কিন্তু আমাদের সংগঠন থেকে লেখা আসছে, যেটা মানে 45টা রাইটারের ছোটবেলা নিয়ে লেখা, আমার ছোটবেলা, ওই বইটা এসছে। সংগঠন মানে যেটা আপনার ভাইয়ের কথা বলছিলেন যে ছোটবেলায়? না না না, এটা বাংলাদেশ লেখিকা সংঘ। আচ্ছা, কথা বলবো এই নিয়ে, আরো বড় করে শুনবো আপা আপনার মুখ থেকে, এবং আরো অনেক কিছু জানার আছে, যাওয়ার আছে মৃত্তিকা সংগঠনটি নিয়েও, যেটা একটি সমাজ সেবামূলক সংগঠন। কিন্তু খুব দ্রুত একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের, ফিরে আসছি আপনার কাছে আবার খুব দ্রুতই। দর্শক, মিশ্র ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ কথা শুনছি সংস্কৃতি চর্চার অগ্রযাত্রার মানুষ, জনপ্রিয় লেখক ও নাট্যকার লিপি মনোয়ার আপার সঙ্গে। এই আলাপে আবারও ফিরবো, তবে খানিকটা সময় বিরতি। এইটুকু সময় নিয়মানা বিরতি নিয়ে ফিরে এলাম আবারও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। সঙ্গে রয়েছেন সাহিত্য ও সুবোধের ধারক বাহক, কলমের ছোঁয়ায় শব্দের আর জীবনের গাঁথুনি খুঁজে বেড়ানো লেখক ও নাট্যকার প্রিয়জন লিপি মনোয়ার আপা। ফিরছি আলাপে। আপা, আলাপে ফেরার আগে আমরা প্রতি পর্বে দর্শকদের জন্য একটি করে কুইজ নিয়ে থাকি, কুইজটি একটু নিয়ে আসতে চাই। দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিনের গাওয়া রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামটির নাম হচ্ছে শুধু তোমার জন্য। এবারে তারকালাপের আজকের কুইজটি হচ্ছে লেখক নাট্যকার লিপি মনোয়ার রচিত প্রথম টেলিভিশন নাটকের নাম কি? অপশন ক ইলিশ, অপশন খ অস্কার। কুইজের সঠিক উত্তর পাঠাতে SMS করতে হবে স্ক্রিনে দেখানো নিয়মে। আর সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। চলুন দেখে নিই কে হয়েছেন বিজয়ী। আপনার নামটি পড়ে শোনাবেন এবং টেলিফোন নম্বরের শেষ 6টি ডিজিট। আচ্ছা, বিজয়ীর নাম সুন্দর একটা নাম, রবীন্দ্রনাথের নায়িকা, লাবণ্য। আর ওর নাম্বারটা হচ্ছে 485928। আচ্ছা,
অনেক অনেক অভিনন্দন লাবণ্য আপনাকে। ভীষণ ভালো লাগছে নিশ্চয়ই। ভালো থাকবেন সব সময়, এভাবেই সাথে থাকবেন আমাদের। আবারও ফিরে যেতে চাই আলাপচারিতায়। আপা, যে নাটক নিয়ে কথা হচ্ছিল না, প্রথম প্রচারিত নাটক, তো প্রথম যখন নাটক প্রচার হলো আপনার টেলিভিশনের কথা বলছি আমি, বেতারে না, ঠিক ওই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল? প্রথম নাটকটা অ্যাকচুয়ালি আমার গল্প থেকে নাট্যরূপ দেওয়া হয়েছিল আমার আচ্ছা। লেখা নাটকে। অবশ্য এটা এবং ওটা নাটকটা একটু পলিটিক্যাল টাচ ছিল, আচ্ছা, যেটা আমি যতদূর জানি দর্শক সাড়া পেয়েছিল খুব। আচ্ছা। এটাই কেমন লেগেছিল আপনার আপা, যে আপনার নাটক টেলিভিশনে প্রচার হচ্ছে? সেটা অবশ্যই খুবই ভালো লাগা, একটু ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল প্রথম নাটক, এটাই। আচ্ছা আপা, আমরা কথা বলছিলাম না, আপনি বলছেন আপনার গবেষণার কাজ নিয়ে কথা হচ্ছিল, যে সোশ্যাল মিডিয়া আসলে বাংলাদেশের সমাজে কি কি ইম্প্যাক্ট ফেলছে, পজিটিভ নেগেটিভ দুটোই তো আপনি তুলে ধরছেন। তো সাহিত্য চর্চা এবং সোশ্যাল মিডিয়ার ইনভলভমেন্ট দুটো কি আসলে একদমই বিপরীতমুখী আমি বলবো? মানে সোশ্যাল মিডিয়াতে ইনভলভমেন্টের জন্য কি সাহিত্য চর্চা একটু কমে যাচ্ছে কিনা, আমরা বই কিনে পড়া একটু বন্ধ করে দিয়েছে কিনা, কি মনে হয় আপা? আপনার গবেষণায় কি এই বিষয়টিও এসেছে কিনা, যেহেতু আপনি আছে, নিজেও ওটা একজন? আছে। আচ্ছা। কিন্তু আমি কিন্তু এটা বলবো না যে কোনো রকম মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তা না। তবে একটা কি, ওটা আমার কাছে মনে হয়েছে যে সমস্ত ছেলেমেয়েরা এখন আইপ্যাড ইউজ করে, তারা কিন্তু ওইখানে দেখতে পাচ্ছে, পড়তে পারছে। আচ্ছা। হ্যাঁ, যে সমস্ত সাহিত্যগুলো আমাদের ওইভাবে দেওয়া আছে, সব তো নাই, তবে আমার মনে হয় এটা দেওয়া উচিত, যে ওরা আইপ্যাডে পড়তে পারে। এটা আরেকটা জিনিসটা আমি কিন্তু এটা খেয়াল করি, সেটা হলো গিয়ে ফেসবুকে অনেকেই নতুন লেখক সৃষ্টি হচ্ছে, হ্যাঁ। কবিতা চর্চা করছে এবং তাদের ভালো মন্দ অনেকে বলছে। তো আমার মনে হয় এটা বরং উৎকর্ষ সাধন করছে, এখানে কোনো অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না। আচ্ছা। সোশ্যাল মিডিয়া আসলে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং খুব দ্রুততম সময়ে মানুষের কাছে নিয়ে যেতে পারছে। আর বই পড়ার অভ্যাসটা আসলে যারা বই পড়তে অভ্যস্ত তারা বই পড়বেই, বই যারা পড়ার অভ্যস্ত না আবেদনটা যাবে না কখনো, আমার মনে হয় না। অনেক সুন্দর সুন্দর কথা, অনেক ভালোবাসা। কেমন আছে এই মানুষগুলো আপা? আসলে আমার মানে আমি খুব মানে কি বলবো, Emotional সবাই হয়ে আমার যাচ্ছেন। খুব ভালো মানে ভালো লাগার মানুষ এবং প্রিয়জন। তাদের মুখ দিয়ে আমার সম্পর্কে এরকম কথা আমি আসলে অন্যভাবে এতক্ষণ হারিয়ে গিয়েছিলাম কি শুনছি। খুব ভালো, ধন্যবাদ ওদেরকে। আসলে ওরা সবাই ভালো, আমরা যারা কাজ করি সবাই একসাথে, সবাই ভালো বলেই আমাকে ভালো বলতে পারছে। তারা নিজেরাও অনেক ভালো মানুষ, ভালো জন। ভালো মানুষের সংজ্ঞা কি আপনার কাছে? ভালো মানুষ হতে হলে কি করতে হয়, কেমন হতে হয়? এটা বিশাল একটা ব্যাপার বিশাল একটা ব্যাপার। ভালো মানুষ তো মানুষ একভাবে হয় না, মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের বিবেক, মানুষের কাজ সব কিছু মিলিয়ে একটা মানুষ। সেখানে যে কখনো মানে অনেক কিছু বলা যায় আসলে, এটা যে হয়তো মানে ভালো মন, ভালো চিন্তা, ভালো কাজ করে, সেই ভালো মানুষ। অন্যদিকে আর নাইবা গেলাম, ভালো মানুষ তো অনেক। শুনবো আরো অনেক কিছু আপনার কাছ থেকে। নাট্যচর্চা কেমন হচ্ছে বাংলাদেশে সেটাও শুনবো আপনার মুখ থেকে, কিন্তু আবারও আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি আবারও খুব দ্রুত। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ সঙ্গে রয়েছেন জীবন বোধে সৃষ্টিশীল মানুষ, নাট্যকার লিপি মনোয়ার আপা। আলাপের ঠিক এই জায়গাটিতেই ফিরবো, তবে আবারও খানিকটা সময়ের বিরতি শেষে। সঙ্গে থাকবেন। ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আজকের গল্পের শেষ অংশে। অতিথির আসনের সঙ্গে আছেন বাংলার সাহিত্য চর্চা আর চেতনার সঙ্গে সম্পৃক্ত লেখক ও নাট্যকার লিপি মনোয়ার আপা। ফিরছি আলাপে। আপা, নাট্যচর্চা নিয়ে কথা বলতে চাইছিলাম বিরতিতে যাবার আগে। কেমন হচ্ছে বাংলাদেশের নাট্যচর্চা এখন? বাংলাদেশে নাট্য আমি মনে করি অনেক উন্নত আচ্ছা। আগের তুলনায়। এখন মানুষ অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু এর মধ্যেও মানে হ্যাঁ, কিছু কিছু নাটকের হয়তো ওভাবে মান নেই, কিন্তু এর মাঝেও অনেক ভালো ভালো নাটক আসছে। সেটা নাটকের কাহিনীতে, নাটক নির্মাণে এবং অভিনয়েও আমি মনে করি অনেক ভালোই হচ্ছে এবং আগামীতে আরও ভালো করবে বাংলাদেশের নাটক। সেটা দুই দিকে, সেটা আমি মঞ্চের কথাও বলছি আর মিডিয়ার কথা বলছি, দুটোই। এবং অনেক মেধাবী নাট্যকারও আছে, নির্মাতা আছে এবং তারা কাজ করে যাচ্ছেন।
আপনার প্রথম নাটকটি ছিল একটা পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে, আপনি বলেছেন মানে পলিটিক্যাল ছিল নাটকটা মানে কিছুটা। মানে গল্পেরটা এরকম একটা হ্যাঁ, ইয়ে ছিল। তো আসলে নাটক তো এরকমই কিছু হওয়া উচিত, তাই না? আমাদের সমাজের প্রতিফলন। হ্যাঁ, এখানে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, তেমনি অনেক ধরনের বিষয় আছে সমাজে, যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরতে হয়। তো এই ধরনের কাজ কি কেমন হচ্ছে, কতটা হচ্ছে? কারণ আপনি বলছিলেন আপনার প্রথম নাটকটি কিন্তু অনেক সাড়া ফেলেছিল, তার মানে দর্শক কিন্তু এই ধরনের গল্প দেখতে চান। তো এই ধরনের কাজ কি তুলনামূলক একটু কম হচ্ছে কিনা, এবং এর কারণটা কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এটা ঠিক। শুনবো একটু বড় করে আপনার কাছ থেকে। একজন দর্শক যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, একটু ফোনটি নিয়ে আচ্ছা, নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। দুঃখিত দর্শক, আপনার লাইনটি বোধহয় কেটে গেছে, আপনি আরেকবার চেষ্টা করবেন। আবারও ফিরে যাচ্ছি আলাপচারিতায়। হ্যাঁ আপা। যেটা বলছেন পলিটিক্যাল বা এরকম সমাজ, আসলে নাটক আমি আমার নিজের কথা বলতে পারি। আমার লেখা নাটক, গল্প, উপন্যাস, এটার চরিত্র বা প্রেক্ষাপট কোনোটাই আমার মানে সমাজ বা পারিপার্শ্বিক বাইরে নয়। বাইরে আমি নয়। যা দেখছি আমার চারপাশে যে ঘটনা যেটাকে আমার ভিতরে আলোড়িত করছে বা আমাকে অন্যভাবে চিন্তার আনছে, তো সেগুলো নিয়েই আমার লেখাতে উঠে আসে। এবং আমি আমার লেখায় কখনো ওই রূপকথার কাহিনীও নেই, কোনো ফ্যান্টাসি কিছু নেই। আমি এই আমার আশেপাশের লোকজন এটা নিয়েই লিখি। আর হ্যাঁ, ওইভাবে সমাজ পরিবর্তন হাতিয়ারও নাটক, এটাও তো আমাদের বলতে অবশ্যই। হবে। তো নাটকে ওইটার তো ছায়া থাকতেই পারে এবং থাকা উচিতও, কারণ একটা লেখনীর মাধ্যমে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব হয়। আর হ্যাঁ, যেটা বলছি সবাই করছে কিনা, মানে কেন করছে না, এটা তো অনেক রকম ব্যাপার আছে। যেমন আপা একটু শুনতে চাই। বলতে গেলে আম, এখন বললে অনেক কথা হয়ে যায়, মিডিয়ার সামনে এভাবে বলবো যে আমার ওই নাটকটা যখন হয়েছিল তখন ওই যে বাস টাস পুড়িয়ে দেওয়া হয়েছিল, এরকম একটা ঘটনা আচ্ছা। ছিল ওই নাটকে। কাহিনীটা ওরকম ছিল, মানে আসলে কাহিনীটা ওরকম না। একটা ছেলে ইলিশ মাছ খেতে চায়, মিছিলে যায়, সে তার বিনিময়ে কিছু টাকা পাবে, এই জন্য সে কিন্তু পলিটিক্স বুঝে না। সে শুধু একটা মাছ খেতে চেয়েছিল এবং বাবা এবং সন্তান গিয়েছিল মিছিলে, সেই মিছিলে যাওয়ার পর বাসে আগুনে মারা যায়, এরকম কাহিনীটা ছিল। তো সেই সময়ের প্রেক্ষাপটে এরকম একটা আচ্ছা, ঘটনা আচ্ছা। ঘটেছিল। জি। ওই ঘটনার সাথে মিলে যাওয়াতে আমার প্রতি অনেকে মানে বিপরীত আচ্ছা, ইয়ে আচ্ছা। ছিল, মানে রুষ্ট হয়েছিলেন এবং বলা হয়েছিল আমি হয়তো কোনো পার্টিকে বা কিছুকে করে আঘাত করে লিখছি বা তাদের এরকম ধরনের। আচ্ছা, আচ্ছা। কিন্তু আসলে যারা মারা যায়, যারা মিছিলে আসে, তারা কিন্তু পলিটিক্স বুঝে না। তারা বুঝে ক্ষুধা, তারা বুঝে কিভাবে খাবো, সেটা কি, কোন মিছিলে গেলাম বা কার কার কাছে গেলাম, দুটো পয়সা পাবো তাই দিয়ে আমি বাজার করব। এটাই হলো তার মূল বিষয় ছিল। সেখানে কে আছে ক্ষমতায়, কে বিরোধী দলে আছে, এরকম বিষয়টা আসলে না। আমি তুলে ধরেছি ওই মানুষটার কথা। এখন সেখানে যদি ওই পলিটিক্স ভাবে এসে যায়, হতে পারে। তো আমি ওইভাবে লিখতে চাই, কিন্তু অনেক সময় হ্যাঁ কিছু প্রতিবন্ধকতা কিছু প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতাকে আমরা নিশ্চয়ই একদিন সেই প্রতিবন্ধকতাকে দূর করে আমরা আরো সামনে এগিয়ে যাবো এবং আরো ভালো ভালো লেখা আপনার কাছ থেকে পাবো। আপা, আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের মৃত্তিকা নিয়ে যদি একটু ছোট করে কিছু বলতেন, যে দায়বদ্ধতার জায়গা থেকে আপনি একটি কাজ করে চলেছেন, খুব ছোট্ট করে যদি বলতেন। আসলে মৃত্তিকাটা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যেটা আমি শুরু করেছি এবং আমার সাথে আমার কিছু বন্ধুবান্ধব, আমাদের সমমনা কয়েকজন আছে। ওটা মূলত দুস্থ নারী ও শিশুদের নিয়ে কাজ করতে চাই। কারণ আমার একটা ভিতরে ধারণা যে আমি হয়তো ভালো আছি, কিন্তু আমার পাশে যে মানুষটা ভালো নাই, তাকে একটু ভালো রাখার, ভালো করার চেষ্টা তো আমি করতে পারি। কারণ আমাদের সব কিছু সীমিত, এই জীবনটাই তো অল্প সময়ের জন্য। সেখানে যদি আমার এই জীবনটা অন্যের জীবনের যদি কোনো কাজে লাগে, উপকারে আসে, সেখানে চেষ্টা করা। সেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। কিছু আছে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, ওদের কাজ করি এবং দুস্থ নারীদের জন্য কিছু করার চেষ্টা করি। ভীষণ ভালো লাগলো আপা, অনেক অনেক ভালো থাকবেন আপনি। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাদের সময় দেওয়ার জন্য। আরো অনেকক্ষণ গল্প করার ইচ্ছে ছিল, কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। অনেক ধন্যবাদ আপনাকে আবারও। তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ RTVকে আমাকে এখানে আনার সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে। আপনিও ভালো থাকবেন। দর্শক, সময় যেমন তার আপন নিয়মে চলে, মানুষের জীবন, সমাজ, সংসার, সাহিত্য, সংস্কৃতি সব কিছুই আপন নিয়মে চলে। এই নিয়মের মাঝেই কিছু মানুষ কলমের ছোঁয়ায়, কর্মে ও বোধের চর্চায় নিজের ছাপ রেখে যান সময়ের পাতা জুড়ে। তেমনি এক প্রত্যাশার কাঙ্ক্ষিত জীবনের নাট্য আর সাহিত্যের পথযাত্রী এতক্ষণ ছিলেন আমাদের গল্পের সঙ্গী হয়ে।
এভাবেই আমাদের সঙ্গী হয়ে আরও দীর্ঘ সময় তিনি যাপিত জীবন অতিবাহিত করুন, থাকুন আমাদের বন্ধু হয়ে, পরিবারের একজন হয়ে। এই প্রত্যাশায় তার পরিবার, পরিজন, সতীর্থ, স্বজন সকলের জন্য শুভকামনায়, মঙ্গল কামনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও হাজির হব চেনা কোনো অতিথিকে, প্রিয় কোনো মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, আর অবশ্যই প্রিয় মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশকে।